না পালালি? ঠিক আছে, আচ্ছা ডেট বলো কত? ডেট আজ 4 তারিখ, ঠিক লিখলাম তো? তাহলে আজকে আমরা এই যে তড়িৎ ক্ষেত্র যে চ্যাপ্টারটা আছে তার বিভিন্ন প্রবলেম করব, প্লাস হচ্ছে এর শর্ট কোশ্চেন গুলো আমরা কিছু ডিসকাস করবো। আমি কিছু বেছে বেছে কিছু জিনিস করাচ্ছি, বাদ বাকি জিনিসগুলো আমরা অফলাইন ক্লাসে পুরো ক্লিয়ার করে দেবো, যত যা আছে। যেমন ধরে নাও 25, তোমাদের এমসিকিউ, প্রথমে এমসিকিউ কয়েকটা করি। তোমাদের কাছে যাদের রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক বই আছে, কারো কাছে আছে? তারা কিন্তু নিয়ে আসবে সামনের দিন। আছে কারো কাছে? না থাকলে আমার কাছে আছে, আমি সেখান থেকে করিয়ে দেবো, আর ওটা কিনে নিও। আর কেউ কিনে নিলে ফটো তুলে নিলেও হবে। যেমন ধরে নাও তোমাদের একটা কোশ্চেন করাচ্ছি, সেটা হচ্ছে এমসিকিউ এর তোমার 17টা তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বলরেখা, তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বলরেখা, এইটার এইটার আন্ডারে পড়ছে 17 নাম্বার একটা কোশ্চেন। কি আছে একজন পড়ে শোনাও, কি আছে প্রশ্ন? ই মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্র আছে না নাই? ই মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্র, অনিন্দিতা আছে না নাই? তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন অবস্থিত, একটি ইলেকট্রন অবস্থিত, এই প্রবলেমটা, এই প্রবলেমটা তারপর কি বলেছে? ইলেকট্রনের আধান কি বলেছে? আধান বলেছে মাইনাস ই, ইলেকট্রনের আধান বলেছে মাইনাস ই। এবার বলেছে ই এর মান এমন যে ইলেকট্রনটি তড়িৎ ক্ষেত্রের জন্য বল ইলেকট্রনটির ওজনের সাথে সমান। তাহলে বলেছে বড় হাতের ই এর মান এমন যে তড়িৎ বল এমজির সাথে সমান, ওজনের সাথে সমান। এখানে প্রশ্ন করেছে এই অবস্থায় ই এর মান কত? এই অবস্থায় ই এর মান কত? তাহলে এটা কি জিনিস, কি দিয়েছে, কেমন ভাবে থাকতে পারে? তাহলে প্রথমে আমি একটা ইলেকট্রনকে আঁকি। ইলেকট্রন ধরে নাও, এটা ইলেকট্রন, কথার কথা আমি বলছি, ইলেকট্রন তো বিন্দু ভর হয়, তবু আমি ধরে নিলাম এটা একটা ইলেকট্রন, ধরে নাও কণা, তো ইলেকট্রন কণা। তাহলে ইলেকট্রনকে পৃথিবী টানবে না টানবে না নিচের দিকে? এমজি ফোর্স দিয়ে, এটা হচ্ছে ওজন। এই যে ইলেকট্রনটা, এর আধান হচ্ছে নেগেটিভ ই মাইনাস। তাহলে এবার বল, এই ইলেকট্রনটাকে যদি নিচের দিকে না পড়তে হয়, ইলেকট্রনটা নিচের দিকে সরাত করে পড়বে না, তার জন্য আমাদের এই যে দুটো প্লেট, সেই দুটো প্লেটের মধ্যে কোন দিকে পজিটিভ রাখবো, কোন দিকে নেগেটিভ রাখবো? একদম তাই, ওপরে আমরা পজিটিভ রাখবো আর নিচে রাখবো নেগেটিভ। তাহলে তড়িৎ ক্ষেত্র কোন দিকে তাহলে হবে? আমরা জানি তড়িৎ, না, তড়িৎ ক্ষেত্র কোন দিকে হবে? তড়িৎ ক্ষেত্র কি করে জানবো? কোনো একটা তড়িৎ ক্ষেত্রে একটা একক পজিটিভ আধান বসাবো, তাহলে সে যেই দিক বরাবর ফোর্স পাবে তাকে তো এই পজিটিভ ঠেলে দেবে আর নেগেটিভ টেনে নেবে। তার মানে এই দিক দিয়ে তড়িৎ ক্ষেত্র ডাইরেকশন। কিন্তু তড়িৎ ক্ষেত্র বার করার সময় আমরা কি ধরি? একক ধনাত্মক আধান। কিন্তু ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধান।
ঋণাত্মক। তাহলে ঋণাত্মক হলে ধনাত্মক যেদিকে বল পাবে তার বিপরীত দিকে পাবে। তাহলে এখানে হবে তড়িৎ বল কোন দিকে হবে? এই বরাবর তড়িৎ বল হবে। আমরা কি জানি তড়িৎ বলের মান কত? তড়িৎ বল F সমান কি হয়? কিউ ইন্টু ই, তাই তো? এখানে কিউ মানে তড়িতাধান মানে মাইনাস ই ইন্টু বড় হাতের ই, ই মানে তড়িৎ ক্ষেত্র। সেটা কার সাথে সমান হবে? এমজির সাথে, বলেই দিয়েছে প্রশ্নে। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা কি লিখবো? প্রশ্নানুযায়ী ই ই ইকুয়াল টু হচ্ছে এমজি। তাহলে ই সমান এমজি বাই ই। তাহলে অপশন কত? অপশন এ। তাহলে অপশন এ হচ্ছে অ্যান্সার। তারপরেরটা 18টা হোমওয়ার্ক থাকলো, আমি এখনো বলবো না। 18টা তোমরা আর একবার ট্রাই করো। 18টা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমরা প্রত্যেকে পড়বে, এটা হোমওয়ার্ক। প্লিজ ট্রাই ইট। এটা কিন্তু পরীক্ষায় যে কোনো জায়গায় পড়তে পারে, যদি এটা আমি অফলাইন ক্লাসে করে দেবো বোঝানোর জন্য। 21এরটা দেখো তো কি হবে? 21এরটা কি দিয়েছে বলো? Q1 এবং Q2 আধানের জন্য বলরেখা দেখিয়েছে। Q1 এবং Q2 আধানের জন্য বলরেখা কেমন? আধানের জন্য বলরেখা দেখতে কিরকম দিয়েছে? চিত্র দিয়েছে। এখানে Q1 আধান আছে, এখানে Q2 আধান আছে। বলরেখাগুলো পরস্পরের সাথে বিকর্ষিত হয়েছে এরকম করে, এরও এইরকম করে বেরিয়ে গেছে। তাহলে দেখো তীর চিহ্ন দিয়ে কি বলেছে, সরি এটা, সরি এদিকে ঢুকছে, এটা ভুল রেখেছি, এটা ঢুকছে আর এটাও ঢুকছে, উল্টো এঁকে দিয়েছি। তাহলে এবার বলো তো দেখি Q1 এবং Q2 র প্রকৃতি কি হবে? প্রকৃতি একদম 1 নাম্বার হচ্ছে বিপরীত ধর্মী, এটা ঠিক। হ্যাঁ বিপরীত ধর্মী নেহি, নেহি একই ধর্মী হবে, সরি সরি, দুটো হচ্ছে সমধর্মী হবে। বিকর্ষণ কাকে কাকে করে বল? একই ধরনের দেখ। আর যেটা 2 নাম্বার পয়েন্ট যেটা রাখি যা বলছে, দুটোই নেগেটিভ হবে। একদম তাই, বলরেখা ঢুকছে। বলরেখা কোথায় ঢোকে? নেগেটিভে। বলরেখা শুরু হয় কোথায়? পজিটিভে। তাহলে এটাও ঢুকছে বলরেখা এই পয়েন্টে, এই পয়েন্টেও বলরেখা ঢুকছে। তার মানে দুটোই নেগেটিভ। আর এরা পরস্পর বিকর্ষণ করছে, তাই মধ্যেখানে বলরেখা নেই। এখানে উদাসীন বিন্দু তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এখানে উদাসীন বিন্দু থাকতে পারে, থাকবে এর মধ্যেখানে কোনো একটা জায়গায় উদাসীন বিন্দু থাকবে। আমরা তো জানি দুটোই যদি নেগেটিভ হয় তার মধ্যে উদাসীন হয় না, দুটোই যদি পজিটিভ হয় তার মধ্যে উদাসীন হয়, তাতেও হয় হ্যাঁ। কারণ দুজনেই ঠেলবে দুই দিকে, আর নেগেটিভ হলে দুজনেই টানবে, +1 যদি আমি রাখি। এটা কি ক্লিয়ার না ক্লিয়ার নয়? জিনাত, ওকে, তিথি বুঝতে পেরেছিস? গুড। এখানে একটা সুবিধা আছে, একটা নাম বলবো দুটো আওয়াজ পাবো। 22 নাম্বার এটা দেখো, 22 নাম্বার এটা বলেছে সুষমভাবে আহিত ফাঁপা গোলকের জন্য, সুষমভাবে আহিত ফাঁপা গোলকের জন্য কেন্দ্র থেকে আর দূরে
কেন্দ্র থেকে আর দূরে, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধর চেয়ে বেশি, মানে ফাঁপা গোলকের বাইরে, তড়িৎ প্রাবল্য কেমন ভাবে ভ্যারি করবে? অপশন এ দিয়েছে ই ইজ প্রপোর্শনাল টু আর, অপশন 2 দিয়েছে ই ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর, অপশন 3 দিয়েছে ই ইজ প্রপোর্শনাল টু আর স্কোয়ার, অপশন 4 দিয়েছে ই ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। কোনটা হবে গো? তাহলে 1 বাই, হ্যাঁ, 4 নাম্বারটা, তাহলে এইটা হবে তোমার রাইট অ্যান্সার। কেন? তার কারণ এটা ফাঁপা গোলক, আর ভর্তি গোলক যাই হোক না কেন, ফাঁপা হোক বা আধান দিয়ে তৈরি গোলক হোক, বাইরে যেহেতু বলেছে আর গ্রেটার দেন আর, যদি বলেছে এই আর গ্রেটার দেন আর মানে হচ্ছে গোলকের বাইরে, গোলকের বাইরে যদি হয়, তাহলে কোনো একটা পয়েন্ট যদি আর দূরত্বে হয়, কোনো একটা পি বিন্দু যদি আমরা দেখি, তাহলে এখানে যদি আধান থাকে তোমার কিউ, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র হয় কত হয়? ই সমান 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। তাহলে এইটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ই ইজ প্রপোর্শনাল টু 1/r² হবে। এটা তো আউটসাইডের জন্য। এবার আমাকে তিথি বলতো, সিংহ বল, যে যদি এই ক্ষেত্রে আমরা আর লেস দেন আর বলতাম, তাহলে আমি কেস 2 করছি ধরে নে, 2 নাম্বার কেস আলোচনা করছি। যদি আর লেস দেন আর এ মানে কি, আর লেস দেন আর মানে কি, অভ্যন্তরে না বাইরে? তাহলে এটা অভ্যন্তরে হবে। এই অভ্যন্তরের কোন একটা বিন্দুতে যদি আমি জিজ্ঞেস করি তড়িৎ ক্ষেত্র কত হবে, বলো তো কত হবে? ফাঁপা গোলকের জন্য ভেতরে কত হয়? ফাঁপা হলে ভেতরে কি আধান ঢুকতে পারবে? তাহলে তাহলে না থাকলে তড়িৎ ক্ষেত্র 0 হবে, তাহলে এটা 0 হবে। তাহলে ফাঁপা গোলক বলো বা তোমার ধাতব গোলক বলো, তড়িৎ ক্ষেত্রের ব্যাপারে একই কেস। তাহলে এখান থেকে আমরা কি আইডিয়া পেলাম? আইডিয়া কি পেলাম? ফাঁপা গোলক, ফাঁপা গোলক আর একটা যদি ধাতব গোলক বলি, তাহলে ধাতব গোলকের অভ্যন্তরে যতই তুমি চার্জ রাখতে চাও থাকবে না, অভ্যন্তরে কিউ সমান 0। আর ফাঁপার মধ্যে তো থাকার কোনো জায়গাই নেই, ভেতরে কিছু নেই, তাহলে এর অভ্যন্তরেও কিউ ইকুয়াল টু 0। তাহলে এখানে অভ্যন্তরে, অভ্যন্তরে ই ইকুয়াল টু 0, অভ্যন্তরে ই ইকুয়াল টু 0, এটা অভ্যন্তরে হলো। বাইরে বা তলে, উপরিতলে কি হবে? উপরিতলে কত হবে কে বলতে পারবে? উপরিতলে সমস্ত গোলকের ক্ষেত্রে উপরিতলে কি হয়? ই ইকুয়াল টু 1/4 পাই ইপসাইলন নট বড় হাতের কিউ বাই বড় হাতের আর স্কোয়ার। একদম তাই। আর এখানে কি হবে? ই ইকুয়াল টু 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই বড় হাতের আর স্কোয়ারই হবে। বাইরে কি হবে? তাহলে এটা হচ্ছে আর ইকুয়াল টু আর, উপরিতলে। বাইরে মানে আর গ্রেটার দেন আর, অভ্যন্তরে মানে হচ্ছে আর লেস দেন আর। তাহলে বাইরের ক্ষেত্রে আমরা এক্ষুনি এটাই আমাদের প্রশ্নে ছিল, এটাই আমাদের এই প্রশ্নে ছিল। কি ছিল? ই ইকুয়াল টু হবে কিউ বাই আর স্কোয়ার, তার সাথে 1/4 পাই ইপসাইলন নট হবে। এখানেও আমরা লিখতে পারি ই ইকুয়াল টু 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। আবিদা আমাকে বলতো দেখি, উপরিতলে আর বাইরে এই ফর্মুলায় কি কোনো তফাৎ আছে? উপ তাহলে কিসে কোনো তফাৎ আছে কি দেখতে পাচ্ছি না, একই। উপরিতলে আর বাইরের মধ্যে একদম একই। উপরে যা লেখা আছে নিচেও তাই লেখা আছে, না একটু আলাদা আছে? এই যে ফর্মুলা আর এই ফর্মুলা কি একেবারে একই, না আলাদা? কি আলাদা?
তার মানে ক্যাপিটাল আর মানে কি? ব্যাসার্ধ গোলকের। গোলকের ব্যাসার্ধ কি চেঞ্জ হয়ে যাবে? গোলক কি আধান দিলে কি গোলক ফেটে যায়? তাহলে ওর যা ব্যাসার্ধ আছে তাই হবে। তার মানে এই ব্যাসার্ধটাও ধ্রুবক থাকে। তার মানে এই উপরিতলের যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু ধ্রুবক থাকে। আর এখানে স্মল আর যেটা থাকে, এখানে যত দূরে যাব আর তত বাড়বে, তত আমার তড়িৎ ক্ষেত্র কমে 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 যাবে। কেমন ভাবে কমবে? ই ইজ প্রপোর্শনাল টু 1/r² হারে। তাহলে আর যত বাড়বে তার বর্গের ব্যস্তানুপাতিক হারে তড়িৎ ক্ষেত্র তোমার কমে যাবে। বুঝছো? 25। 25 নাম্বারে কি আছে? সৃজন 25-এর ছবিটায় কি আছে আমাকে বলো, কি রকম আছে, কি আছে 25টায় কি বলেছে? সৃজন, কি আছে বলো? হ্যাঁ, তা কোশ্চেনটা কি বলেছে? একটি ধাতব গোলক, একটি ধাতব গোলক একটি সুষম তড়িৎ ক্ষেত্রে আছে। সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হলো। কি রেখেছে গো? সেটা কিরকম গোলক? ধাতব গোলক হলে আমাদেরকে কেমন অ্যালার্ট হতে হবে? কিরকম ভাবে আমরা অ্যালার্ট হব? কি ভাববো ধাতব গোলক বললে? তার মানে ভিতরে কোনো আধান রাখতে দেবে না। ভিতরে যদি আধান না থাকে তাহলে ভিতরে তড়িৎ ক্ষেত্র থাকবে? তড়িৎ ক্ষেত্র যদি না থাকে, তড়িৎ ক্ষেত্রের দিক থাকবে কি? তা তড়িৎ ক্ষেত্রের দিক কি দ্বারা নির্দেশিত হয়? বলরেখার কি তড়িৎ ক্ষেত্রের দিক নির্দেশ করে কোন বিন্দুতে? বল- হ্যাঁ, বলরেখার উপরে কোনো একটি বিন্দুতে অঙ্কিত স্পর্শক সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রাবল্যের দিক নির্দেশ করে। তাহলে আমি হিন্ট দেবো, অ্যান্সার তোমরা দেবে, তার আগে কোশ্চেনটা লিখি। রাখা হলো, এ বলেছে নিচের চিত্রে কোনটি, কোনটি, কোন পথটি, কোন পথটি তড়িৎ বলরেখা অনুসরণ করবে? অনুসরণ করবে, দিস ইজ দা কোশ্চেন। তারপরে একটা গোল বল দিয়েছে, তার আগে তড়িৎ ক্ষেত্র সুষম ছিল। সুষম মানে কি? এদের ডিস্টেন্স গুলো একই হবে সুষম হতে গেলে। তাতে কি হয়েছে? এদের নাম দিয়েছে, এর নাম দিয়েছে 1 নাম্বার বলরেখা, এর নাম 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। 4 নাম্বারটা গিয়েছে এরকম বেঁকে, তারপর হাওয়া হয়ে গেছে, আবার এদিকে বেরিয়ে চলে এসছে এরকম করে বেঁকে। 3 নাম্বারটা পুরো ভেদ করে বেরিয়ে গেছে। 2 নাম্বারেরটা এরকম করে গিয়ে এর ভেতরে খানিকটা ঢুকে গেছে, এইভাবে বেরিয়েছে। আর 1 নাম্বারেরটা এখানে গিয়ে ঢুকেছে, তারপরে হাওয়া হয়ে গেছে, তারপরে এখানে বেরিয়ে গেছে। এটা 1, এটা 2, এটা 3, এটা 4। আর এই যে যে জিনিসটা, এটা হচ্ছে ধাতব গোলক। তাহলে জিনাত, প্রথম আমাকে বলো এই দুটো বলরেখার গুলো মধ্যে
কোন দুটো বলরেখাকে তুমি আগে ঝেড়ে বাদ দিয়ে দেবে? যাচ্ছে, যায়নি তাদেরকে বাদ দিয়ে দিবি? বাদ দিয়ে দিবি তাদেরকে? কেন বাদ দিবি? তারা কি দোষ করলো? বল, লজিকটা বল। ধাতব গোলকের মধ্যে কি বলরেখা যেতে পারে না? তড়িৎ ক্ষেত্র 0 হলে তার কোনো দিক থাকবে? দিক যদি না থাকে তাহলে বলরেখা কি নির্দেশ করে? পথ কি নির্দেশ করে? তড়িৎ ক্ষেত্রের দিক। তাহলে যদি দিকই না থাকে তাহলে তড়িৎ ক্ষেত্রের বলরেখা কি থাকবে? তাহলে কাকে বাদ দিবি? 1-4 কে না 2-3 কে? সবাই রাজি হচ্ছ? এই 2-3 হবে ব্যাক আর দ। না না, বুঝলি? 2-3 কিন্তু বাদ যাবে। তার কারণ কি? কারণ হচ্ছে, কারণ ধাতুর মধ্যে মধ্যে ফ্রি আধান থাকে না। বাইরে থাকে বা উপরিপৃষ্ঠে থাকে। তাহলে কিউ ইনসাইড যদি 0 হয়, তাহলে গাউসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি ই ইনসাইডও 0 হবে। তাহলে ই ইনসাইড যদি 0 হয়, তাহলে নো বলরেখা। হ্যাঁ, ভিতরে আর নাই, হাওয়া হয়ে গেছে। তাহলে হ্যাঁ, এইদিকে গিয়ে ভেদ করেছে, গোল বল। এখানে গিয়ে হাওয়া হয়ে গেছে, আবার ওটা এখানে গিয়ে সৃষ্টি হয়েছে। আর এর এখানে গিয়ে হাওয়া হয়েছে, এখানে গিয়ে সৃষ্টি হয়েছে। এবার 1 আর 4 এর মধ্যে কোনটাকে তুমি খুব পছন্দ করছো? অনিন্দিতা বলো। অ্যান্সার দেওয়া আছে বলে? বলো। ভেরি গুড, ভেরি গুড। লম্বভাবে ঢুকেছে। এখানে লম্বভাবে কিন্তু ঢোকেনি। তাহলে সেকেন্ড পয়েন্ট, এটা 1 নাম্বার পয়েন্ট আমাদের শিক্ষা হয়েছে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ধাতুর মধ্যে বলরেখা সর্বদা লম্বভাবে অতিক্রম করে। এটা আমরা নেক্সট চ্যাপ্টারে প্রমাণ করব। নেক্সট চ্যাপ্টারে এটার প্রমাণ হবে। তাহলে বাঁচলো কে? এই যে 1, 2 আর অপশন যে দুটো আছে, 1 এবং 2 কে আমরা যদি বিবেচনা করি, 1 আর 2 ফান্ডা। এটা ফান্ডা 1, বলরেখা নয়। এটা হচ্ছে তোমার ফান্ডা নাম্বার 1, এটা হচ্ছে ফান্ডা নাম্বার 2। এই ফান্ডা 1, ফান্ডা 2 কে যদি আমরা বিবেচনা করি, তাহলে 4 নং বড়লেখা এটাই হবে রাইট। 1 নাম্বারও হবে না, কারণ ও লম্বভাবে ঢোকেনি। বুঝছো? হ্যালো, 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 হ্যালো। ওকে। এবার আমরা বাদবাকিগুলো আমরা ইতে করব। এবার চলে এসো অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নাম্বারটা কি আছে? কি আছে? 1 নাম্বারটা জিজ্ঞেস করেছে শূন্য স্থানে দুটি তড়িতাধানের মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে F। দুটো তড়িতাধান আছে Q1 আর Q2। এদের দুজনের মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ বল সেটা হচ্ছে F। তাহলে কুলম্ব কি বলছে? শূন্য মাধ্যমে বলেছে। তাহলে 1/4πε0 Q1 Q2/r²। আর যদি এদের দুজনের মধ্যে দূরত্ব হয়,
তারপর বলেছে আধান দুটিকে একই দূরত্বে রেখে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যমে রাখলে ক্রিয়াশীল বল কত হবে? তাহলে এইটা ছিল শূন্য মাধ্যমে। এবার যদি আমরা অন্য মাধ্যমে করি তাহলে কি হবে? অন্য মাধ্যমে করলে ফর্মুলাটা কি করে চেঞ্জ হবে? ইপসাইলন মানে কি আবার? ঠিকই বলেছো, 1/4 পাই ইপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে ইপসাইলনটা মানে কি? আমরা জানি ইপসাইলন বাই ইপসাইলন জিরো সমান কি? পরাবৈদ্যুতিক ধ্রুবক নয়? তাহলে এটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে। তাহলে বসাই, তাহলে এখানে ইপসাইলন সমান আমি লিখতে পারি কে ইন্টু ইপসাইলন জিরো। তাহলে বসালে কি আসবে? 1/4 পাই ইপসাইলন জিরো ইন্টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে দেখো এই যে পার্ট আর এই পার্টটা মিলে এইটা হচ্ছে না? তাহলে নিচে নিচে একটা কে পড়ে থাকছে না 1 বাই, তাহলে এটা হবে F/K। তাহলে 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 কি দেখলে? বাতাস মাধ্যমে সবচেয়ে বেশি ফোর্স। তাহলে এখানে কি ফান্ডা পেলাম? এখানে ফান্ডা পেলাম অন্য মাধ্যমে, অন্য মাধ্যমে তড়িৎ বল কমে যায়। কার মাধ্যমে সাপেক্ষে? বায়ু বা শূন্য মাধ্যম সাপেক্ষে। শুধু ফটাফট ফটাফট অ্যান্সার করে নিয়ে চলে গেলে হবে না, তোমাকে প্রত্যেকটা জিনিস রসিয়ে রসিয়ে বুঝতে হবে, যাতে করে আমাদের গুরু মস্তিষ্কে সেগুলো পার্মানেন্টলি প্রিন্টিং হয়ে যায়, তা নইলে অসুবিধে। এবার সেকেন্ড জিজ্ঞেস করেছে কুলম্ব ল কি সার্বজনীন? জিজ্ঞেস করেছে কুলম্বের সূত্র কি সার্বজনীন? সব সময় কি খাটে? অ্যান্সার হচ্ছে না, না। তাহলে কোথায় খাটে না বলো? কোথায় খাটে না তাহলে বলো? একদম তাই। যখন দূরত্বটা, দূরত্ব যখন যখন খুবই কম, খুবই কম মানে কি? যখন 10⁻⁻12, 10⁻⁻13, 10⁻⁻14, 10⁻⁻15 মিটার এরকম রেঞ্জে যখন চলে যায় তখন কিন্তু খাটে না, তখন চাপ হয়ে যায়, তখন খাটে না। আর কখন খাটে না? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আধানগুলো গতিশীল, যদিও কুলম্ব স্থির আধানের জন্য বলেছে সুতরাং এটা বলার আমার দরকার নেই। আধান গতিশীল হলে কিন্তু কুলম্বের সূত্র খাটবে না। আধান গতিশীল হলে খাটবে না, যদিও এটাকে ওর ভুল ধরা বলা উচিত নয়, ভুল বলা উচিত নয়, কারণ উনি বলেছেনই এটা স্থির তড়িৎ। আধান গতিশীল হলে খাটবে না, তখন এইটা না বলে শুধুমাত্র এটা বললেই হয়। কারণ আধান গতিশীলের ক্ষেত্রে কুলম্ব সূত্র দেয়নি, কুলম্ব বলেছে দুটো স্থির আধানের মধ্যে। তাহলে আমি জোর করে কেন ওকে, ও বলেই দিয়েছে স্থির আধানের মধ্যে। কিন্তু তোমাদের ইনফরমেশনের জন্য আমি বললাম যে আধান যদি গতিশীল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আধান দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল শুধুমাত্র কুলম্ব সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায় না। তখন ওরা যখন যদি একই দিকে একই আধান মুভ করে তারা আবার তাদেরকে আকর্ষণও করে, অনেক গল্প আছে। তখন চৌম্বক বল চলে আসে, তখন চৌম্বক বল চলে আসবে, সেটাও আমরা ক্লাস 12-এ পড়বো। ওকে। হ্যাঁ, তারপরে চলে এসো 12 নাম্বারেরটা, 12। 12 তার আগে 11টা করি। 11টা জিজ্ঞেস করেছে কুলম্বীয় বল কি একটি কেন্দ্রীয় বল? কুলম্বীয় বল কি একটি কেন্দ্রীয় বল?
কেন্দ্রীয় বল বলতে যে বল শুধুমাত্র ব্যাসার্ধ বরাবর কাজ করবে, মানে কেন্দ্র বরাবর, হয় বহির্মুখী না হলে অন্তর্মুখী। তাহলে অবশ্যই হবে। তাহলে কেন্দ্রীয় বল আগে আমাকে বলতে হবে। তাহলে এরকম যদি প্রশ্ন করে আমরা কি বলবো? হ্যাঁ, না বলে দেওয়া মানে হচ্ছে যে তুমি যদি হ্যাঁ, না বলতে পারে হ্যাঁ, না বলবে। কিন্তু যদি তোমাকে ব্যাখ্যা করতে বলে তাহলে প্রথমে বলবে যে কেন্দ্রীয় বল সর্বদা একটি বিন্দু সাপেক্ষে ব্যাসার্ধ বরাবর হয় অন্তর্মুখী নতুবা বহির্মুখী কাজ করে। মানে কি ডাইরেকশন কি হবে? তার মানে এখানে ডাইরেকশন যেটা হবে সেটা হয় তোমার হবে আর ক্যাপ বা মাইনাস আর ক্যাপ। ব্যাসার্ধ বরাবর ক্যাপ মানে একক ভেক্টর, আমরা জানি এগুলো হচ্ছে একক ভেক্টরকে নির্দেশ করে। এটা হচ্ছে তোমার কুলম্বীয় বল। এবার কুলম্বীয় বলের ক্ষেত্রে আমরা কি জানি? কুলম্বীয় বল আকর্ষণী বা বিকর্ষণী দুই হতে পারে। যদি আকর্ষণী হয়, যদি আকর্ষণী বল হয় তাহলে তার দিক কোন দিকে হবে? কোনটা হবে? আর ক্যাপ হবে না মাইনাস আর ক্যাপ হবে? আর ক্যাপ মানে বাইরের দিকে, আর ক্যাপ মানে বাইরের দিকে, মাইনাস আর ক্যাপ মানে হচ্ছে টানবে, মাইনাস হচ্ছে টানছে, কমিয়ে দিচ্ছে দূরত্ব। তাহলে আকর্ষণী হলে মাইনাস আর ক্যাপ হবে, মাইনাস আর ক্যাপ হবে, কারণ টানছে, দৈর্ঘ্য কমিয়ে দিচ্ছে। আর বিকর্ষণী যদি বল হয় তাহলে তোমার দিক হবে প্লাস আর ক্যাপ। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে অবশ্যই এটি একটি অবশ্যই এটি একটি কেন্দ্রীয় বল। ইংরেজিতে এটাকে বলা হয় সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্স মানে কি? শুধু সিআরপিএফ নয় যেগুলো ভোটের সময় আসে, সেন্ট্রাল ফোর্স ফিজিক্সেও আছে, বুঝছো? তারপর হচ্ছে 12। এ কি বুঝতে পারলে না পারলে না? যে যখন যেটা বুঝতে পারবে না প্লিজ বলবে। 12 12 কি দিয়েছে বলো? দুটি ইলেকট্রনের মধ্যে দুটি ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল। দুটি ইলেকট্রনের মধ্যে কি আকর্ষণ বল কাজ করতে পারে? আকর্ষণ বল এবং বিকর্ষণ বলের অনুপাত নির্ণয় করো। আমি ওটা দিইনি সেই জন্য। এই কোশ্চেনটাই যদি দেয়, এই এই কোশ্চেনটাই যদি দেয় তাহলে কি বলবে তো বলো? কেন? কিউ? ভেবে বল। দুটি ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল জিজ্ঞেস করেছি এবং বিকর্ষণ বল জিজ্ঞেস করেছি। তাহলে আগে আমাকে জানতে হবে দুটি ইলেকট্রন কি আকর্ষণ করবে না শুধুই বিকর্ষণ করবে? দুটি ইলেকট্রনের মধ্যে কি আকর্ষণ বল থাকে? হ্যাঁ, মনে রাখবে পৃথিবীতে তোমার চরম শত্রু যদি কেউ থাকে এবং তার যদি ভর থাকে
40 কিলো, 45 কিলো বা 10 কিলো, 12 কিলো, 80 কিলো, আর তোমার নিজস্ব যদি ভর থাকে 40, 45, 80, 90 কিলো, তাহলে দুজনের ভর থাকলে তাদের মধ্যে মহাকর্ষ আকর্ষণ বল থাকবেই থাকবে, থাকবে না? তো কত নগণ্য সেটা আমরা ক্যালকুলেট করবো এখানে। আর তো কোনো আকর্ষণ হতে পারে না। আমাদের যে বলগুলো আছে 4 ধরনের বল আছে। ফান্ডামেন্টাল ফোর্স কটা হয়? ফান্ডামেন্টাল ফোর্স 4 ধরনের বল আছে আমাদের পৃথিবীতে, মহাবিশ্বে এখনো পর্যন্ত। একটা হচ্ছে গ্র্যাভিটেশন, 2 নাম্বার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক, 3 নাম্বার হচ্ছে উইক ফোর্স, আর 4 নাম্বার হচ্ছে স্ট্রং ফোর্স। গ্র্যাভিটেশনাল মানে হচ্ছে এটা হচ্ছে মহাকর্ষীয়। এই মহাকর্ষীয় মহা মহা কেন বলা হয়? তার কারণ এ সবসময় আকর্ষণই করে। ভর যদি থাকে, দুজনের যদি ভর থাকে, তারা তাদেরকে যতই কম হোক না কেন, তারা তাদেরকে টানবেই। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স মানে হচ্ছে ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফোর্স, যেটা তোমাদের 11-12 এর সিলেবাস। উইক ফোর্স হচ্ছে যখন কোনো কণা ভেঙে টেঙে যায়, তড়িৎ চুম্বক তেজস্ক্রিয় ভাঙন টাঙন হয়, তখন এই ধরনের ফোর্সের, এই উইক ফোর্স তখন টেক ইনটু অ্যাকাউন্ট হয়, ধরা হয়, সেগুলো ব্যাখ্যা করার জন্য, তাদের ডায়নামিক্স ব্যাখ্যা করার জন্য ব্যবহার হয়। আর এই যে স্ট্রং ফোর্স, এটা কোথায় হতে পারে? এটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে। পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে এত আঁটো সাঁটো করে এতগুলো পজিটিভ প্রোটন এক জায়গায় থাকে না, থাকে না? এটা বিরাট স্ট্রং ফোর্স, সব থেকে স্ট্রং ফোর্স। এটা হচ্ছে নিউক্লিয় বল, এটাকে বলা হয় নিউক্লিয় বল। এটাও আমরা ক্লাস 12-এ পড়বো। তাহলে ক্লাস 12-এ এই যে বলগুলো আছে, তার মধ্যে উইক ফোর্স বাদ দিয়ে বাদ বাকি 3টে ধরনের, এইটা তো আমরা 11-এ পড়ে ফেলেছি, গ্র্যাভিটেশনালটা। আর এই যে দুটো ফোর্স, এই দুটো ফোর্স আমরা 12-এ পড়বো। মানে এই দুটো ফোর্সের নেচার বোঝার চেষ্টা করব, কিরকম হচ্ছে সেগুলোই পড়ছি আমরা। তাহলে যখন 12 পড়ছি 11 ভুলে গেলে হবে না। তাহলে এখানে আমাদের কি আকর্ষণ তখনই হবে, একটাই আকর্ষণ বল আছে, সেটা হচ্ছে মহাকর্ষীয় আকর্ষণ বল। মহাকর্ষীয় আকর্ষণ বল। আর এমনি বিকর্ষণ যদি আমি বলি, তাহলে এটা তো বিকর্ষণী তড়িৎ বল। কারণ তড়িৎ বলের ধর্ম কি? তড়িৎ বলের ধর্ম হচ্ছে আধান যদি সমজাতীয় হয় পরস্পরকে বিকর্ষণ করবে, আধান যদি বিষম জাতীয় হয় পরস্পরকে আকর্ষণ করবে। এখানে দেখো দুখানা ইলেকট্রন বলেছে, দুখানা ইলেকট্রনই নেগেটিভ, তাহলে তারা তাদেরকে বিকর্ষণ করবে। কিন্তু মহাকর্ষ বলের ক্ষেত্রে আমরা জানি তাদের আধান কি, পজিটিভ নেগেটিভ কি হলো না হলো, তারা তরল পদার্থ গ্যাসীয়, তারা হচ্ছে তোমার সলিড, ইট ডাজ নট ম্যাটার। যদি তাদের ভর থাকে দুটো বস্তুর, তাহলে তারা তাদের কেন্দ্র বরাবর পরস্পরকে আকর্ষণ করবেই করবে। এই বলটাকেই বলা হয় মহাকর্ষীয় আকর্ষণ বল। তার ফর্মুলা কি? তাহলে এটার মান ধরলাম ধরো F1, এটার মান ধরলাম F2। তাহলে এদের অনুপাত বার করতে বলেছে, F1:F2 সমান কত। তাহলে এটাই বুঝতে পারছো যে আকর্ষণ বল মহাকর্ষীয় খুবই কম হয়। এই কথাটা যেটা জিনাত বললো, ইট ইজ ট্রু, প্রচন্ড কম হয়। তাহলে এবার আমার কোশ্চেনে বলেছে কত কম হয়, ক্যালকুলেট করো তো। ফর্মুলা বসাবো, ইলেকট্রন বলে দিয়েছে। তাহলে দেখো আকর্ষণী বল F1 সমান হয়, আমাদের ফর্মুলা কি? Gm m/r², হবে না? হবে না? দুটো এম কেন বসালাম? দুটো এম কেন বসালাম? দুটোই ইলেকট্রন, একই বস্তু, তাই দুজনের ভর একই। আর দূরত্ব ধরেছি আর। আর F2 সমান কি গো, ফর্মুলায় কি? 1/4πε0 Q/r²। তাহলে দাও ঝেড়ে ভাগ করে,
তাহলে F1 বাই F2 বার করতে বলেছে, তাহলে F1 বাই F2 সমান হবে জি এম স্কোয়ার বাই আর স্কোয়ার 1/4 পাই ইপসাইলন নট কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। এখানে দেখো তো কে কাটছে। তাহলে এবার জি এর মান কত মনে আছে এসআই পদ্ধতিতে? 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস -11 -11। ঠিক আছে, ইলেকট্রনের ভর কত গো? 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। শুধু 31 কেজি নয় কিন্তু, 9.1 10 টু দি পাওয়ার মাইনাস হালকা করে বললে নে, 31টা বড় করে বললে নে, কেজি বললে তাহলে ইলেকট্রন চাপ খেয়ে যাবে। তাহলে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি তার হোল স্কোয়ার বাই 1/4 পাই ইপসাইলন নট এর মান কত? এটা আমরা জানি না। আর কিউ কত ইলেকট্রনের? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 তার হোল স্কোয়ার। এবার শুধু 10 টু দি পাওয়ার গুলোকে গণনা করি। তাহলে প্রথমে আমরা 10 টু দি পাওয়ার গুলোকে গণনা করি। এখানে কত আছে? -11। তা 10 টু দি পাওয়ার -11। এখানে আছে -31/2, তাহলে -62। হ্যাঁ কি না? এখানে আছে 10 টু দি পাওয়ার 9, তাহলে -9 উপরে চলে যাবে। এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 38 মাইনাস, তাহলে উপরে গেলে হবে +38। তাহলে এটা কত দাঁড়াবে গো? দেখছি। আর তার আগে এখানে কত আছে? এটাকে 6 ধরে নাও মনে মনে। তাহলে 6 ইন্টু, এটা 9 9 81 ধরে নাও। 81 বাই একটা 9 নিচে আছে। আর এখানে 1.6 1.6 16 16 256, তার মানে ধরে নাও আড়াই 2.5। তাহলে এখানে কত হলো? একটা 9 কাটলে এখানে হলো একটা 9 পড়ে থাকলো। তো 6 9 54, আর এটা 2.5 ধরে নিলাম। তাহলে 25 ধরলে কত হবে? 2 হবে। তাহলে এটা 20 হবে। তাহলে 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত? এখানে কত হয়েছে দেখ? -11 -62 -9 সমান কত? মাইনাস কত? 20 -82, তাই তো? আর প্লাস করেছে 38, তাহলে এটা হচ্ছে 44। 44 হচ্ছে -44, তা 10 টু দি পাওয়ার -44 হচ্ছে। কিউ কিউ 83 হবে। এটা তো নয়, তো 0 নয় ধর। দিস ইজ নট 90। ঠিক। এবার দেখো 2 আছে, এখানে একটা লাড্ডু আছে, লাড্ডুটাকে গুণ করে দাও। তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 43। তাহলে অর্ডারটা কি? 10 টু দি পাওয়ার মাইনাস 43। তাহলে F1 বাই F2 এর অর্ডারটা হয় 10 টু দি পাওয়ার মাইনাস 43। তার মানে তড়িৎ বলটা মহাকর্ষীয় বলের সাপেক্ষে কত বেশি? একের পিঠে 43টা শূন্য হলে যে নাম্বারটা হয় তার চেয়ে বেশি তত গুণ বেশি শক্তিশালী কে? তড়িৎ বল না মহাকর্ষীয় বল? হ্যালো, আবার গন্ডগোল করলি। তড়িৎ বল শক্তিশালী। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে তড়িৎ বল মহাকর্ষীয় বল অপেক্ষা অনেক অনেক বেশি তীব্রতর। কত গুণ? অ্যান্সার হচ্ছে 10 টু দি পাওয়ার 43 গুণ। তাহলে কে বড়? এইটা বড়, তড়িৎ বল বড়, এ হচ্ছে বড়। ওকে, এই কোশ্চেন যেগুলো করাচ্ছি সেগুলো পরীক্ষায় পড়ার মতো বলে করাচ্ছি, সবাই কিন্তু মনে রেখো। তারপরে চলে এসো 24 24।
E1 এবং E2 দুটি বিন্দু আধান, E1 এবং E2 E1 এবং E2 দুটি বিন্দু আধান, d দূরত্বে অবস্থিত। পূর্ণচ্ছেদ। এদের ক্ষেত্রে এমন কোনো বিন্দু নেই যেখানে তড়িৎ প্রাবল্য শূন্য। এদের ক্ষেত্রে এমন কোনো বিন্দু নেই, এমন কোনো বিন্দু নেই যেখানে তড়িৎ প্রাবল্য শূন্য। তাহলে এর থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায়? এর থেকে কি সিদ্ধান্ত নিতে পারি? কেন একটা পজিটিভ একটা নেগেটিভ করে আমরা তড়িৎ প্রাবল্য শূন্য পাইনি, উদাসীন বিন্দু পাইনি? কিউ একটা পজিটিভ একটা নেগেটিভ বললে তাহলে এর মধ্যে থাকলে এর মধ্যে কোনো বিন্দুতে এ ঠেললে এ টানবে, কিন্তু এইখানে যদি রাখি ই তো এইদিকে টানবে, এইদিকে টানবে, এ নেগেটিভটা এইদিকে টানবে, পজিটিভ এইদিকে ঠেলবে, তাহলে হতে পারে তো। দুটোই আছে তো, দুটোই আছে না, তা বলছে না। এই দুটো আধানের জন্য একটা E1 একটা E2, এই দুটো আধানের জন্য এমন কোনো বিন্দু পাচ্ছি না, এমন কোনো বিন্দু খুঁজে পাচ্ছি না যার ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য শূন্য হয়। তাহলে এমন কোনো বিন্দু কোথায় কোথায় দেখবো? এখানে একটা বিন্দু দেখবো, বিন্দু 1, এখানে দেখবো বিন্দু 2, এখানে দেখবো বিন্দু 3। এই তিনটে জায়গায় যদি না পাই তাহলে মহাবিশ্বের কোথাও পাবো না। কেন? তার কারণ হচ্ছে একটা ওদের দুজনের মধ্যেখানে নিয়ে মধ্যের জায়গাটা নিয়েছি, একটা ডান দিকেরটা ডান দিকে নিয়েছি, আর একটা বাম দিকেরটার বাম দিকে নিয়েছি। তাহলে মহাবিশ্বের সব জায়গা নিয়ে নিয়েছি। কি বোঝা গেল না? বোঝা গেল না? যদি আমাদের এই তিনটে বিন্দুতে আমি যদি দেখি কোথাও তড়িৎ ক্ষেত্র শূন্য হলো না, কিছু না কিছু থেকে গেল, তাহলে আমি বলবো কোথাও তোমার তড়িৎ প্রাবল্য শূন্য হয়নি। তাহলে কি এমন হলে E1 আর E2 কি এমন হলে আমি এমন কোনো বিন্দু পাবো না যেখানে তড়িৎ প্রাবল্য শূন্য হবে বা উদাসীন বিন্দু পাবো না? কখন? তাহলে কোশ্চেনটা এরকম, এরকমও কোশ্চেনটা করা যেতে পারে। প্রশ্নটা অন্যভাবে করা যেতে পারে। প্রশ্নের বিকল্প রূপ কি? বিকল্প রূপ যে দুটি বিন্দু আধানের জন্য কখন কোনো উদাসীন বিন্দু পাওয়া সম্ভব নয়, উদাসীন বিন্দু পাওয়া সম্ভব নয়। তাহলে দেখো আমরা কিন্তু চ্যাপ্টার কিন্তু পড়েছি, কিন্তু এই কোশ্চেন গুলো যদি আমরা ভালো করে বুঝি তাহলে চ্যাপ্টারের ডিটেলসে আমরা ডিপলি ঢুকতে পারবো। এই কোশ্চেন গুলো কিন্তু হ্যাঁ না এই ওই করে বললে হবে না, এগুলো বুঝতে হবে। এই শর্ট কোশ্চেন গুলো যদি তুমি বোঝো, এই আন্ডারস্ট্যান্ডিং তোমাকে পরের চ্যাপ্টারে হেল্প করবে আরো বেশি। তখন তোমার খুব ইজিলি তুমি চ্যাপ্টার গুলো গিলতে 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 যাবে, চেবানোরও দরকার নেই, জল জল ঢক ঢক করে জল খাওয়ার মতন এরকম। বলো কি হবে? এই একখানা এই একখানা আধান ধর E1, একটা আধান E2। দেখো যখন আমরা এটা ক্যালকুলেট করেছিলাম, আমরা উদাসীন বিন্দু ক্যালকুলেট করে উদাসীন বিন্দু আমরা একটা পড়েছি চ্যাপ্টার, মানে একদিন পুরো থরো ডিসকাস করেছি উদাসীন বিন্দু কি জিনিস, যেখানে লব্ধি প্রাবল্য 0 হয়। তার জন্য আমরা দেখেছিলাম যদি দুটোই পজিটিভ হয় তাহলে কোথায় পাবো? এইখানে উদাসীন পাবো। দুটোই যদি নেগেটিভ হয় তখন উদাসীন কোথায় পাবো?
এদের মধ্যে পাবো। তার কারণ আমি প্রত্যেকটা জায়গায় কি বসাবো, +1 আধান বসাবো। এই প্লাস এই প্লাসকে ঠেলবে, এও এইদিকে ঠেলবে, বিপরীত দিকে ঠেলছে। সো দেয়ার ইজ চান্স অফ গেটিং 0 ইলেকট্রিক ফিল্ড। আর এখানে যদি আমি +1 রাখি তাহলে কি করবে, এই নেগেটিভ এদিকে টানবে, এইদিকে টানবে। তাহলে তোমাকে যদি দুজন দুই দিক দিয়ে টানে তাহলেও তোমার সরণ 0 হওয়ার সম্ভাবনা আছে। তোমাকে যদি দুজন দুই দিক দিয়ে ঠেলে তাহলেও সরণ 0 পাওয়ার সম্ভাবনা আছে। তার মানে উদাসীন বিন্দু 0 পাবো, পেতে পারি কোন একটা জায়গায় এদের দুজনের মধ্যেখানে। এটা 1 নাম্বার কেস ছিল, এটা 2 নাম্বার কেস ছিল। 3 নাম্বার দেখো আমরা একটা কেস করেছিলাম, একটা বড় পজিটিভ আর একটা ছোট নেগেটিভ। ছোট নেগেটিভ কোথায় উদাসীন বিন্দু পেয়েছিলাম, বড় পজিটিভ ছোট নেগেটিভ কোন দিকে বল, কি বললি বল। একদম ঠিক বলেছে, নেগেটিভটা ডান দিকে। কেন, তার কারণ হচ্ছে আমি এখানে যদি রাখি তাহলে বড় ঠেলে দেবে, ছোট টেনে নেবে, তার মানে এই জায়গাটা হবে না। তাহলে এখানে যদি আমি কোনো জায়গায় রাখি, ছোটটার শক্তি কম, তাই ও কাছে থাকলে বেশি ফোর্স দিয়ে টানবে, ছোটটা টানবে। আর বড়টার যেহেতু তীব্রতা বেশি, ও ধুয়ে গিয়েও অনেকটা ফোর্স দেবে, এরকম করে ঠেলে দেবে। তার মানে এখানে আমি উদাসীন বিন্দু পাওয়ার চান্স আছে। বাম দিকে পাবো না কিন্তু, আমি কিন্তু ডান দিকে পাবো, এইদিকে পাবো না, এদিকে পাবো না, এখানে পাবো না, এখানে পেতে পারি। আর 4 নাম্বার কি করেছিলাম, এইদিকে ছোট পজিটিভ নিয়েছিলাম ধরো, আর এইদিকে বড় নেগেটিভ নিয়েছিলাম। তাহলে বলো তো দেখি কোথায় উদাসীন বিন্দু পাবো। এটা যদি বড় নেগেটিভ হয়, ছোট পজিটিভ যদি হয়, তাহলে কি হবে বলো। তাহলে এই রকম জায়গায় আমি নিউট্রাল পয়েন্ট পেতে পারি, এখানে পাবো না, এখানে পাবো না। এগুলো আমরা ডিসকাস করেছি। তাহলে যদি পজিটিভ নেগেটিভ করে দিই, তোমার পয়েন্টটা আমি কাটলাম, তুমি বলেছো একটা পজিটিভ একটা নেগেটিভ হলেই হবে, তাহলে তো আমি উদাসীন বিন্দু পাচ্ছি। একদম তাই। যদি পজিটিভ নেগেটিভ সমমানের হয় তাহলে আমি জিন্দেগিতে কোথাও কোনোদিন আমি পাবো না। তাহলে পজিটিভ নেগেটিভ তুমি ঠিকই ধরেছো, একটা পজিটিভ একটা নেগেটিভ, কিন্তু E1 শুড বি ইকুয়াল টু E2। তাহলে সমমানের কিন্তু বিপরীত ধর্মী আধান। কারণ দেখ, একটা বড় একটা ছোট, একটা ছোট একটা বড় করেছি বলেই পেয়েছি। যদি যদি সমান হতো তাহলে এর এইদিকে কি এ অতটা ফোর্স দিতে পারতো, এ বড় বলেই তো ওখানে গিয়ে সমান ফোর্স দিয়েছে। এ কি বোঝাতে পারলাম নাকি তোরা বুঝতে পারলি না? এটা প্রত্যেকে কিন্তু ভেবো। ওকে, বাদ বাকি গুলো ঠিকই আছে। ও, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, হ্যাঁ, এমসিকিউ এ আরেকবার চলে যাও প্লিজ। গাউসের উপপাদ্যের 50টা 50 রিটার্নিং টু এমসি রিটার্নিং টু এমসিকিউ, গাউসের উপপাদ্য যে যে এমসিকিউ গুলো আছে তার 58টা কি দেওয়া আছে, 50-এরটা বলছে একটা চিত্র দিয়েছে, সেখানে এস হচ্ছে গাউসীয় তল। তাহলে নিচের চিত্রে এস হলো গাউসীয় তল। একটা চিত্র দিয়েছে, এরকম একটা এস একটা গাউসীয় তল দিয়েছে। এই তলের মধ্যে দেখো, এখানে একটা বিন্দু আধান দিয়েছে, এখানে একটা বিন্দু আধান দিয়েছে, বাইরে একটা বিন্দু আধান দিয়েছে, নিয়ে নাম দিয়েছে, একটা দিয়েছে -Q1, ভেতরে আবার দিয়েছে +Q1 বা Q2 বা কিছু একটা ধর Q1, আর এইটা হচ্ছে Q2। তাহলে -Q1 +Q1 Q2। প্রশ্ন করেছে, প্রশ্ন কি করেছে, প্রশ্ন করেছে এই তলে, এই যে তলটা, এই তলে
তড়িৎ প্রাবল্য কোন আধানের উপর নির্ভরশীল? কোন আধানের উপর নির্ভরশীল? তাহলে তাহলে কোনটা হবে বলো? -Q1 + Q1 না শুধু Q2? সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু আইআইটি তে পড়েছে। কনসেপচুয়াল, ইফ ইউ নো ইট কারেক্টলি, তুমি যদি ভুল জিনিসকে চুজ না করে ফেলো লাইফে, সবসময় যদি ভুল ভাল না করো, তাহলে তুমি যে নলেজটা তোমার আছে সেটাকে যদি অ্যাপ্লাই করতে থাকো, ইউ উইল গেট রাইট রেজাল্ট ইন ইউর লাইফ। সেটা এখানে বলেছে। গাউস তার উপপাদ্যে কি বলেছে বলো? কি বলেছে? বদ- কি বলেছে? ওটার উপর কি নির্ভর করে? ওটা সমান কি? ওটা তড়িৎ ফ্লাক্স। এটা তড়িৎ প্রাবল্য বলেছে। তাহলে বলেন, দেখেছিস? তাহলে আমি ঝপাং করে ভুল করে ফেলতাম। করতাম না। গাউসীয় তল দিয়ে তোমার মাথাটা ওখানেই, তুমি গাউসের সূত্র দিয়ে মাথাটা ওখানেই ঘামিয়ে দিলে যে গাউস বলেছে ভিতরে থাকলেই হবে, বাইরে গুলো হবে না। ওরে বাবা, গাউসের সূত্রে তো এখানে বলেনি যে এই তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত। তাহলে জিনাত যেটা প্রথম চান্সে বলেছিলিস, -Q1 এন্ড +Q1 এর উপর নির্ভর করে, কিন্তু কি নির্ভর করে? ওটা হচ্ছে গাউসীয় তল থেকে বাইরের দিকে যে টোটাল তড়িৎ ফ্লাক্স বেরোয়, বলরেখা বেরোয়, তার পরিমাণ। যেখানে তো জিজ্ঞেস করছে তড়িৎ প্রাবল্য। সো কোশ্চেন ইজ নট অ্যাবাউট গাউস উপপাদ্য। এটা গসের সূত্র থেকে জিজ্ঞাসাই করেনি, এমনি একটা তল এঁকে দিয়েছে। তাহলে তলের এখানে মনে রাখবে যে তড়িৎ প্রাবল্য সমস্ত আধানের জন্য সৃষ্ট তড়িৎ প্রাবল্যের তড়িৎ সৃষ্ট তড়িৎ প্রাবল্য সমূহের ভেক্টর যোগফল হয়। বলেছি না বলিনি আমরা? যেটাকে আমরা কি নিয়ম বলেছি? উপরিপাতের নিয়ম। যেটাকে আমরা বলেছি তড়িৎ প্রাবল্যের, ক্ষেত্র প্রাবল্যের উপরিপাত নিয়ম। বলেছি না বলিনি? সুপারপজিশন প্রিন্সিপাল। যদি একটা বিন্দু আধানের আমার জানা থাকে, দুটো বিন্দু আধানের জন্য তড়িৎ প্রাবল্য কত হবে, তখন আমরা বলবো প্রতিটি বিন্দু আধানের জন্য যত তড়িৎ প্রাবল্য হবে সেগুলোকে নেব, নিয়ে তাদের ভেক্টর যোগফল করব। কেন ভেক্টর যোগফল? কারণ তড়িৎ প্রাবল্য একটি ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশিকে যোগ করতে গেলে আগের তোমাদের ক্লাস 10 পর্যন্ত জানা ঘত ঘতে যোগ বিয়োগ কিন্তু চলবে না, কারণ এখানে দিক আছে। দিকটাকে কিন্তু আমাদের কনসিডার করতে হবে এবং আমাদের ভেক্টর যোগফল করতে হবে। তার অঙ্ক আমরা করেছি। তাহলে আমাদের এখানে ডিচ করে দিতে পারে, ফট করে কিন্তু আমাদেরকে ল্যাং মেরে দিতে পারে। তাহলে এখান থেকে আমাদের বুঝতে হবে যে কি এ ল্যাং মারতে দেবো না। এখানে যদি প্রবলেমে থাকতো, যদি প্রশ্নে জিজ্ঞাসা করতো যে, কোট আনকোট করে দিচ্ছি, যে এস তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স কত? কি বলতিস? অত- অতিক্রান্ত মোট ফ্লাক্স কত? হতো না? শূন্য কেন? কেন শূন্য? তার কারণ হচ্ছে আমরা জানি ফাই টোটাল সমান, আমরা কি জানি? কিউ এনক্লোজড, ভেতরে থাকা আধান বাই ইপসিলন নট। আর কিউ এনক্লোজ কত পেলাম? কিউ এনক্লোজ সমান -Q1 + Q1, সো ইট ইজ 0।
তাহলে ফাই টোটাল সমানও 0 হবে। তাহলে প্রশ্নটা আমাদের কি দিয়েছে সেটা কিন্তু আমাদের বুঝতে হবে, নাহলে কিন্তু আমরা ভুল করে ফেলি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা বাদবাকিগুলো ওখানে গিয়ে করব। বাদবাকি তোমরা একটু প্লিজ, তোমরা এখন দেখবে, তোমাদের যেটা এখন দেখা উচিত, প্লিজ তোমরা একটু এসে কিউ গুলো দেখে নাও, শর্ট অ্যান্সার কোশ্চেন গুলো দেখে নাও, আর একটু 2 নাম্বার 2 নাম্বারের প্রশ্নগুলো দেখে নাও, একটু থিওরি গুলো দেখে নাও। থিওরি গুলো দেখে নাও মানে কি, যে প্রশ্নগুলো এখানে, যেগুলো প্রশ্ন দেখতে বলছি, যে প্রশ্নগুলো এখানে দিয়েছে সেই প্রশ্ন আমাদের সব পড়া হয়েছে কিনা, তুমি পড়লে পেরে যাবে কিনা, এইগুলো চেক করে নাও। বা এই প্রশ্নটার অ্যান্সার কেমন ভাবে লিখলে আমাদের পড়ার সাথে কানেকশন হয়ে যাবে, সেগুলো তোমরা দেখে নাও। দেখে নিয়ে তারপরে কিছু 10টি তোমাদের আহ কোশ্চেন করো। কি বল, প্রবলেম সেট 1 এর 10টি, মানে প্রথম 10টি নয়, ওই তড়িৎ দ্বিমেরুর 2টি, এর 2টি, এর 2টি, এরকম করে করো। মোট 10টি, টপিক ওয়াইজ 2টি করে করো। ওকে, চলো তাহলে, গুড নাইট। ছিল, আমি একটু বলে দিলাম, বাদ বাকিগুলো আমরা বলে দেবো আবার।